Hi everyone, welcome to Arising Academy. I hope all of you are doing well. My name is Subhajit Giri. In this particular video, I am going to discuss the Vedic period. That is one of the most important topic of ancient history of India. This course will be in bilingual Bengali as well as in English. Alright, so don't delay, let's proceed to our discussion. ফার্স্ট দেখো, ফার্স্ট তোমাদের কি জানতে হবে? বৈদিক পিরিয়ড জানতে গেলে বা যে কোনো সিভিলাইজেশন, যে কোনো পিরিয়ড, যে কোনো ডাইনাস্টি সম্পর্কে জানতে গেলে যে পয়েন্টগুলো মোস্ট কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা সম্পর্কে আমি আগে তোমাদের ডিসকাস করছি। যে কোনো ডাইনাস্টি বা যে কোনো পিরিয়ড জানতে গেলে প্রথম জানতে হবে তার পলিটিক্যাল লাইফ। পলিটিক্যাল লাইফ কেমন ছিল? ফার্স্ট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট পলিটিক্যাল লাইফ। নেক্সট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট সোশ্যাল লাইফ, সমাজ ব্যবস্থা কেমন ছিল। নেক্সট যেটা জানতে হবে দ্যাট ইজ ইকোনমিক কন্ডিশন আর ইকোনমিক লাইফ, অর্থনৈতিক অবস্থা কেমন ছিল। লাস্ট you have to understand about religious life, ধর্ম কেমন ছিল, কোন কোন দেবদেবতার পূজা করত, এইটা সম্পর্কে তোমাদের ভালো করে জানতে হবে। এবার একটা কথা হচ্ছে যে বৈদিক পিরিয়ড ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। বৈদিক পিরিয়ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড অফ এনসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়া। এনসিয়েন্ট হিস্ট্রি অফ ইন্ডিয়ার বৈদিক পিরিয়ডটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড। দ্য কোয়েশ্চেন ইজ হোয়াই আই এম টেলিং দ্য বৈদিক পিরিয়ড হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড, এর পেছনে কারণটা কি? দ্য লজিক অর দ্য রিজন বিহাইন্ড ইট ইজ, বৈদিক পিরিয়ডের আগে যদি কোনো তোমরা পিরিয়ড দেখো তাহলে সেটা হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের টাইম পিরিয়ড। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন হচ্ছে মোস্ট রিচ অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সিভিলাইজেশন, বাট স্টিল ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে স্ক্রিপ্ট আছে অথবা রিটেন ডকুমেন্টস আছে সেটা আজও পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। বাট বৈদিক পিরিয়ডের যে রিটেন ডকুমেন্ট সেটা আমরা পাঠোদ্ধার করতে পেরেছি। দ্যাটস ওয়াই বৈদিক পিরিয়ডে যে সমস্ত ইনফরমেশানগুলো পাওয়া যাচ্ছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট অথেন্টিক। ক্লিয়ার? আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমরা প্রায় 900 বছর অথবা 1000 বছরও বলতে পারো, 1000 বছরের হিস্ট্রিকে আমরা ডিসকাস করব। এবার এই টাইম পিরিয়ডটা কীরকম? বৈদিক পিরিয়ডের স্টার্টিং হয়েছিল 1500 BCE। ক্লিয়ার? মোটামুটি একটা ধরে নেওয়া হয়, এরকম কোনো যে স্পেসিফিক টাইম নেই, বাট স্টিল এটা মনে করা হয় যে বৈদিক পিরিয়ডের স্টার্টিং পিরিয়ড হচ্ছে 1500 BCE। এবং বৈদিক পিরিয়ডটা কত সময় পর্যন্ত চলছিল? 1500 BCE টু 600 BCE। BCE থেকে 600 BCE। ক্লিয়ার? এবার ভাবো যে 600 BCE অর্থাৎ আমরা 900 বছরের ইতিহাসকে আজ আমরা ডিসকাস করব। বৈদিক পিরিয়ড অথবা ভেদিক পিরিয়ড ইজ ডিভাইডেড ইন্টু 2 পার্টস। আমরা বোঝার সুবিধার জন্য বৈদিক পিরিয়ডকে আমরা দুটো পার্টে ডিভাইড করে নিয়েছি। দ্য ফার্স্ট পিরিয়ড, প্রথম পিরিয়ডটাকে আমরা বলছি কি ঋগ্বেদিক পিরিয়ড অর আর্লি ভেদিক পিরিয়ড, যার সময়কালটা হলো 1500 BCE টু 1000 BCE, 1500 থেকে 1000 খ্রিস্টপূর্ব। The second phase is later Vedic period. First was the Rigvedic period and the second was the later Vedic period. Later Vedic period এর টাইম পিরিয়ডটা কত? Later Vedic এর টাইম পিরিয়ড হচ্ছে 1000 BCE টু 600 BCE. Clear? I hope time period is clear.
এবার আমরা যদি প্রাচীন ভারতের ইতিহাসের যদি ঋগ্বেদিক পিরিয়ড দেখি, ঋগ্বেদিক পিরিয়ডের হিস্ট্রিটাকে বেসিক্যালি লেখা হয়েছে ঋগ্বেদার উপর ডিপেন্ড করে। কার উপর? ঋগ্বেদা। ঋগ্বেদার যে ডিসকাশন অনুযায়ী বৈদিক পিরিয়ডের যারা সূচনা করেন বা স্রষ্টা কারা ছিলেন? আরিয়ান অথবা আর্যরা। এবার পয়েন্ট হচ্ছে, আর্যরা কি ইন্ডিয়ান ছিলেন, অর্থাৎ ইন্ডিয়ার নেটিভ পিপল ছিলেন? ইন্ডিয়ারই কি বাসিন্দা ছিলেন, অর্থাৎ প্রাচীন ইন্ডিয়ানরাই কি আর্য ছিলেন? এটা সম্পর্কে অনেক কনফ্লিক্ট আছে, বাট স্টিল যেই পয়েন্টটাকে সব থেকে বেশি মেনে নেওয়া হয়েছে সেটা হলো যে আর্যরা ইন্ডিয়ান ছিলেন না, আর্যরা অন্য জায়গা থেকে মাইগ্রেট করেছিলেন। কোথা থেকে মাইগ্রেট করেছিলেন তাহলে? যে পয়েন্টটা মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ইউরেশিয়ান থিওরি। উরাল মাউন্টেন অর্থাৎ উরাল পর্বতের দক্ষিণ পূর্ব দিকে কিরগিজের যে তৃণভূমি আছে ওখান থেকেই সম্ভবত আর্যরা বিভিন্ন দিকে চলে যান, বিভিন্ন দিকে। তাদের মধ্যে তাদের একটা শাখা হিন্দুকুশ মাউন্টেন, হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ইন্ডিয়াতে প্রবেশ করে, অর্থাৎ ভারতবর্ষে প্রবেশ করে। এবং এটাও ঠিক যে আর্যরা কি একসঙ্গে কি ইন্ডিয়াতে চলে আসে? সমস্ত আর্যরাই কি একসঙ্গে চলে আসে? দ্য পয়েন্ট ইজ নো, দ্যাট ইজ নট দ্য থিং। আর্যরা সেভারাল ওয়েভসের মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন ওয়েভসের মাধ্যমে, কখনো কিছু এলো আবার কখনো কিছু এলো, এইভাবে কি করে ইন্ডিয়ার মধ্যে আর্যরা প্রবেশ করে। ক্লিয়ার? এবার হচ্ছে কি যে কোন গিরিপথের মাধ্যমে আর্যরা ইন্ডিয়াতে প্রবেশ করে? খাইবার গিরিপথ, খাইবার বা খাইবার গিরিপথের মাধ্যমে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করে। ক্লিয়ার? ওকে। এবার আর্যরা যে ভারতবর্ষে প্রবেশ করে প্রথম কোথায় থাকে? প্রথম কোথায় তাদের সেটেলমেন্ট বানায়? প্রথম আর্যদের সেটেলমেন্ট হয়, পার্মানেন্ট সেটেলমেন্ট যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে সপ্ত সিন্ধু রিজিয়ন। সপ্ত সিন্ধু রিজিয়ন মিন্স সিন্ধু অর ইন্দাস অ্যান্ড হার 5 ট্রিবিউটারিজ, অর্থাৎ 5টা ট্রিবিউটারি, এবং তার সঙ্গে সঙ্গে সরস্বতী রিভার, যেটাকে আমরা ঘাগ্গর হাকরা রিভার বলছি, যেটা এখন লুপ্ত হয়ে গেছে। ক্লিয়ার? অর্থাৎ সিন্ধু অর ইন্দাস, ঝিলাম, চিনাব, রাবি, বিয়াস, সুতলেজ, নেক্সট হচ্ছে সরস্বতী রিভার, টোটাল 7টা। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট। এই জন্য বলা হয় কি সপ্ত সিন্ধু অঞ্চলে আর্যরা প্রথম তাদের বসতি স্থাপন করে। এবং এটা হচ্ছে কি, এগুলো সব জানতে পারি কোথা থেকে? ঋগ্বেদা থেকে। ঋগ্বেদার ইনফরমেশন থেকেই এগুলো জানা যায়। এবং এখানে এসেই সম্ভবত তারা ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ, তারা কি ল্যাঙ্গুয়েজ কথা বলতো? ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ। এবং ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে যারা ইন্ডিয়াতে যে কথা ল্যাঙ্গুয়েজটা ইউজ করা হতো দ্যাট ইজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। এবার ইন্দো আরিয়ান ল্যাঙ্গুয়েজ অনেক কিছু আছে, তাদের মধ্যে যে ভাষায় তারা কথা বলতো ইন্ডিয়াতে দ্যাট ইজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ। সংস্কৃত ভাষায় তারা কথা বলতো। তার জন্য যে বেদের রচনা হয়, দ্য এনসিয়েন্ট টেক্সট was the Veda and that was the Rig Veda, যেটা লেখা হয় কিসে? সংস্কৃত ওয়ারে, সংস্কৃতে লেখা হয়। ক্লিয়ার? এবার যে আরিয়ান যে এসেছিল, আরিয়ানরা কেমন টাইপের মানুষ ছিল? আরিয়ানদের পেশা কি ছিল? আরিয়ানদের যে অকুপেশন বা পেশা যাই বলো না কেন, তাদের ছিল কি? পশুপালন, অর্থাৎ ক্যাটেল ওয়াজ দ্য ওয়েলথ অফ আরিয়ান। এবং ঋগ্বেদিক যুগে এই ক্যাটেলের জন্যই কি হতো? বড় বড় যুদ্ধ লড়া হতো। ক্লিয়ার? প্রচুর যে সমস্ত যুদ্ধ হয়েছে ঋগ্বেদিক যুগে সবই কিন্তু টাকা পয়সা এরকম কিছু নয়, সবই ক্যাটেলের জন্য। যার যত বেশি ক্যাটেল সে তত বেশি শক্তিশালী। তাদের প্রাইমারি অকুপেশন কি ছিল? ক্যাটেল, ঋগ্বেদিক পিরিয়ডে। বাট এইটা আবার ল্যাটার বেদিক পিরিয়ডে চেঞ্জ হবে কি? এগ্রিকালচারে প্রসিড করবে। ক্লিয়ার? I hope this point is clear. Now coming to the next point, that is economic life. No, sorry, political life টা ডিসকাস করি। পলিটিক্যাল লাইফ বললে যখন আর্যরা যখন সেভারেল ওয়েবসের মাধ্যমে আসে, তারা এক একটা ছোট ছোট ক্লেন বা গোষ্ঠীতে বিভক্ত হয়, ছোট ছোট ক্লেন থাকে। ক্লিয়ার? তাদের মধ্যে তোমরা ভারত ক্লেন নাম শুনেছো, পাঞ্চাল ক্লেন নাম শুনেছো,
এরকম অনেক ক্লেনে তারা ছোট ছোট ক্লেনে বিভক্ত হয়ে পড়ে এবং সেই সমস্ত ক্লেনের নেতৃত্ব দেওয়ার জন্য একজনের প্রয়োজনীয়তা অনুভব হয় এবং তাকেই বলা হতো রাজা বা রাজন। ঠিক আছে, যিনি কি করতেন না এক্সটার্নাল যে কোনো প্রবলেম থেকে সেই ক্লেনকে রক্ষা করার জন্য যিনি দায়িত্ব নিতেন তাকে কি বলা হতো রাজা বা রাজন। এবার ফ্যামিলি কিরকম টাইপের ছিল? ফ্যামিলি ছিল পিতৃতান্ত্রিক, অর্থাৎ ফাদার বেস্ট, মেল বেস্ট। নেক্সট পয়েন্ট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ যে এই যে ফ্যামিলি, এই ফ্যামিলি তাদের প্রথম কাজ কি ছিল? পশুপালন করা, অর্থাৎ পশুকে বিভিন্ন জায়গায় চড়ানো। এবং সেকেন্ডারি অকুপেশন কি ছিল? এগ্রিকালচার। ক্লিয়ার? যেটা তোমরা আইভিসিতে দেখবে, আইভিসিতে প্রাইমারি অকুপেশন ছিল এগ্রিকালচার, সেকেন্ডারি অকুপেশন অন্য কিছু, এখানে তার ঠিক উল্টো। ক্লিয়ার? আইভিসি বা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কি ছিল? এটা শহর কেন্দ্রিক সভ্যতা, আরবান সিভিলাইজেশন। আর এই সিভিলাইজেশনটা কি দেখবে? রুরাল সিভিলাইজেশন। এবার কথা হচ্ছে যখন আর্যরা খাইবার গিরিপথের মাধ্যমে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করলো এবং সপ্তসিন্ধু অঞ্চলে বসতি স্থাপন করলো, এমন তো নয় যে সপ্তসিন্ধু অঞ্চল খালি ছিল, সপ্তসিন্ধু অঞ্চলে কোনো লোক ছিল না, নিশ্চয়ই সেখানে নেটিভ ইন্ডিয়ান পিপলরা থাকতো, তাদের সঙ্গে নিশ্চয়ই তাদের মধ্যে কনফ্লিক্ট হয়েছে। এবং ঋগ্বেদেতে তার একটা প্রমাণ পাওয়া যায়, দাস আর দাসু, দাসা আর দাসু অথবা দাস দাসু এরকম দুটো কথার মাধ্যমে। এবারে দাস দাসু কি এবং আর্য অনার্যের ব্যাপার একটা আছে। এবার দাস দাসু ব্যাপারটা কি? যাদের সঙ্গে আর্যদের, যে সমস্ত ইন্ডিয়ান নেটিভদের সঙ্গে আর্যদের মধ্যে মিল ছিল, অর্থাৎ কানেক্টিভিটি ঠিকঠাক ছিল, তাদেরকে তারা দাস বলেছে। এবং যে সমস্ত পিপলদের সঙ্গে, ইন্ডিয়ান নেটিভ পিপলদের সঙ্গে আর্যদের মধ্যে কনফ্লিক্ট ছিল, তাদেরকে আমরা দাসু বা দাসা বলছি। ক্লিয়ার? এবং তাদের মধ্যে সবসময় কি হতো? ফাইটিং লেগে থাকতো। অলরাইট? এবং এখান থেকেই ধীরে 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 কি করে আর্যরা সপ্তসিন্ধু অঞ্চল থেকে ল্যাটার ভেদিক পিরিয়ডে গঙ্গা যমুনা দোয়াবের দিকে, অর্থাৎ নর্থ ওয়েস্টার্ন সাইড থেকে ধীরে ধীরে কি করে ইন্ডিয়ার মধ্যে, অর্থাৎ মিডলের দিকে, অর্থাৎ দিল্লি, ইউপি, রাইট নাও যেই সমস্ত প্লেস, দিল্লি বা উত্তরপ্রদেশের সাইডটায় ধীরে ধীরে মাইগ্রেট করতে থাকে। এবং সেটা কখন হয়? ল্যাটার ভেদিক পিরিয়ড। ক্লিয়ার? তার পরের দিকে আরো দেখবে তারা বিহারের দিকে, অর্থাৎ পরপর ধীরে 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 তারা কি করে মাইগ্রেট করতে থাকে। অলরাইট, আই হোপ দিস পয়েন্ট ইজ ক্লিয়ার। এবার কোয়েশ্চেন হচ্ছে যে প্রাচীন যে অর্থাৎ ঋগ্বেদিক পিরিয়ডের ইকোনমি কেমন টাইপের ছিল, অর্থনৈতিক অবস্থা কেমন টাইপের ছিল? ইকোনমি যদি ঋগ্বেদিক পিরিয়ডে দেখো তখন ছিল সাবসিস্টেন্ট ইকোনমি, মানে কি যতটুকু ইনকাম করব, যতটুকু আসবে ততটুকু খাবো। ক্লিয়ার? সাবসিস্টেন্ট ইকোনমি। আর ল্যাটার ভেদিক পিরিয়ডে যেটা হয়ে দাঁড়ায় কি সারপ্লাস ইকোনমি, কারণ প্রথম তাদের প্রাইমারি অকুপেশন ছিল কি, প্রাইমারি অকুপেশন ওয়াজ দ্য ক্যাটেল বেসড, মানে কি পশুপালন। পশুপালন হচ্ছে প্রাইমারি অকুপেশন। ক্লিয়ার? আর তাদের যেটা সেকেন্ডারি অকুপেশন কি ছিল? সেকেন্ডারি অকুপেশন ছিল যেটা, সেটা হচ্ছে এগ্রিকালচার। বাট ওই জিনিসটা সেম কন্ডিশন আবার চেঞ্জ হয়ে যায় কোন সময়? যখন তোমরা ল্যাটার ভেদিক পিরিয়ডে যাবে, যখন তোমরা ল্যাটার ভেদিক পিরিয়ডে যাবে তখন তোমরা দেখতে পাবে যে ওই সেম অকুপেশন যেটা এগ্রিকালচার, যেটা ছিল পশুপালন, ক্যাটেল বেসড, সেটা চেঞ্জ হয়ে কি এগ্রিকালচার কনভার্ট হয়। অর্থাৎ এগ্রিকালচার ওয়াজ দ্য মেইন অকুপেশন ইন দ্য পিরিয়ড অফ ল্যাটার ভেদিক পেজ। ক্লিয়ার? দ্যাট মিনস ফার্স্ট টাইম যেটা ছিল সেটা হচ্ছে সাবসিস্টেন্ট ইকোনমি, পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে সারপ্লাস ইকোনমি। এই জন্য ঋগ্বেদিক পিরিয়ডে কোনো রকম স্পেসিফিক ট্যাক্স কন্ডিশন ছিল না যে কোনো স্পেসিফিক ট্যাক্স কালেকশন করতে হবে, কোনো ট্যাক্স রাজাকে দিতেই হবে, এরকম কিছু ছিল না। অনারারি কন্ডিশন, মন হয় দাও, না হয় না দাও। ক্লিয়ার? যে ট্যাক্সগুলো বলি বা বিভিন্ন রকম ট্যাক্স পড়বে তোমরা যদি টেক্সট বুক রিড করো, যে সমস্ত ট্যাক্স ছিল ওই সমস্ত ট্যাক্স কিন্তু কোনো স্পেসিফিক যে ম্যান্ডেটরি দিতেই হবে, দ্যাট ইজ নট দ্য কন্ডিশন। Why? Because agriculture is not the main occupation. Clear? আর ইকোনমি ছিল সাবসিস্টেন্ট ইকোনমি। বাট সেটা ল্যাটার ভেদিক পিরিয়ডে কি হয়, যখন ইকোনমি সারপ্লাস হয়ে যায়, যখন খাবারের থেকে বেশি পরিমাণে তারা সঞ্চয় করতে থাকে,
তখনই তাদের ট্যাক্স কালেকশনটাও ম্যান্ডেটরি হয়ে পড়ে, এবং যেটা রাজাকে দিতে হবে। এবং তোমরা ল্যাটার ভেদিক পিরিয়ডে গিয়ে দেখতে পাবে কি, ল্যাটার ভেদিক পিরিয়ডে রাজা নিজেকে বলবে যে আমি ঈশ্বরের প্রতিনিধি, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড, আমি কি ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের কাছে আমি জবাব দিই। ক্লিয়ার? অর্থাৎ সোসাইটিতে ধীরে ধীরে কি হয়, প্রবলেম আসতে শুরু করে। ফার্স্ট টাইম তুমি যদি ফার্স্ট টাইম অর্থাৎ ঋগ্বেদিক পিরিয়ডে উইমেনের যদি কন্ডিশন দেখো যে ওমেন কেমন টাইপের ছিল, ওমেনের অবস্থা কেমন টাইপের ছিল, তখন দেখবে খুবই সিম্পল ছিল। কারণ ওমেনরা তাদের নিজেদের হাজব্যান্ড চুজ করার ক্ষমতা ছিল, নিজেরা এডুকেট করতে পারতো, নিজেদের মধ্যে নলেজ গেইন করতে পারতো, নিজেরা পড়াশুনো করতে পারতো যদি ঋগ্বেদিক পিরিয়ডে দেখো। বাট স্টিল সেম কেস যদি তোমরা ল্যাটার ভেদিক পিরিয়ডে দেখো, দ্য কন্ডিশন অফ দ্য উমেন ইজ ভেরি ডিগ্রেডেড, খুব নিচের দিকে নেমে যায়। তাদের নিজেদের কোনো অধিকার ছিল না যে তারা কোনো কিছু করতে পারবে। এবং এমনকি যে মানে ল্যাটার ভেদিক পিরিয়ডে ওমেন সম্পর্কে বিভিন্ন রকম টেক্সটে নানা রকম অসঙ্গতিমূলক আলোচনা অর্থাৎ কথাবার্তার কথা বলা হয়েছে। ইফ ইউ রিড দিস বুক, ইফ ইউ রিড এনি টেক্সট বুক, দেন automatically you will understand what I want to say. Clear? Okay, now coming to the next point, যে যখনই ঋগ্বেদিক পিরিয়ড ছিল তখন কিন্তু যুদ্ধ তো হতো ডেফিনেটলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট, বাট স্টিল যখন ল্যাটার বেদিক পিরিয়ডে আসে তখন কি হয়, এই যুদ্ধের মাত্রাটা কিন্তু বেড়ে যায়। প্রথম ছিল কি ছোট ছোট ক্লেন ছিল, তারপরে কি হয় এই ছোট ছোট ক্লেনগুলো, যেমন ধরো ভারত ক্লেন আর ধরো পুরু ক্লেন মিলে কি হয় একটা বড় ক্লেন তৈরি করে, যেটার নাম হয় কুরু। এবং যেটা পরে তোমরা দেখতে পাবে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল, যে কুরু ক্লেন, তাহলে দুটো ক্লেন মিলে কি হয় একটা বড় ক্লেন তৈরি হয়। এবং সেই ক্লেন যে বড় ক্লেন অর্থাৎ বৃহৎ যে ক্লেন তৈরি হচ্ছে, বৃহৎ জন যখন তৈরি হচ্ছে, সেই জন থেকে কি হয় ধীরে ধীরে কি হয় যে ফাইটিং এর কন্ডিশন অর্থাৎ যে মানে তলোয়ারের মাধ্যমে অর্থাৎ অস্ত্র বলের মাধ্যমে ইন্ডিয়াকে ক্যাপচার করা অথবা নিজের টেরিটরিকে বিস্তৃত করা, নিজের এরিয়াকে বৃদ্ধি করার যে কনসেপ্টটা ল্যাটার ভেদিক পিরিয়ডে আসতে শুরু করে। ক্লিয়ার? ঋগ্বেদিক টু ল্যাটার ভেদিক পিরিয়ড। এবার তুমি কি দেখতে পাবে যে ল্যাটার ভেদিক পিরিয়ডে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কি লোহার আবিষ্কার। প্রথম তো লোহার আবিষ্কার হয়ে গেছিল, ঋগ্বেদিক পিরিয়ডে তারা লোহার ব্যবহার জানতো, বাট স্টিল তারা তত বেশি ইউজ করতো না। বাট ল্যাটার ভেদিক পিরিয়ডে এই লোহাই হয় তাদের মেন হাতিয়ার, এবং যেখান থেকে তারা বিভিন্ন টাইপের অস্ত্রশস্ত্র তৈরি করতে থাকে। ক্লিয়ার? অর্থাৎ এই লোহা এসেই কিন্তু যুদ্ধের গতিকে একটা চেঞ্জ করে দেয়। ফার্স্ট টাইম এত বেশি ওয়্যার হতো না, বাট পরের দিকে তোমরা দেখতে পাবে প্রচুর পরিমাণে যুদ্ধ হয়েছে। ক্লিয়ার? ফার্স্ট টাইম তো শুধুমাত্র ক্যাটেলের জন্য যুদ্ধ হতো, বাট পরবর্তী ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে টেরিটরিকে এক্সপান্ড করার জন্য ফাইটিং হচ্ছে। অলরাইট, আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড অল দ্য থিংস। নেক্সট যদি তোমরা এর পরে দেখতে চাও যে ল্যাটার ভেদিক পিরিয়ডে ওমেনদের কন্ডিশন এতটা খারাপ হয়ে গেছিল যে তাদের একটা সময় যে তাদেরকে যে মানে সমাজের যে কোনো স্থান সেরকম কিছু দেওয়া হতো না। ঋগ্বেদিক পিরিয়ডে যে ঋগ্বেদিক পিরিয়ডে রাজাকে কারা সিলেক্ট করতো? সভা সমিতি বলে একটা গোষ্ঠী ছিল, সভা এবং সমিতি, এবং সভা সমিতির মনোনয়নের মাধ্যমেই রাজাকে তারা সিলেক্ট করতো। ক্লিয়ার? বাট ল্যাটার ভেদিক পিরিয়ডে কি হয়, রাজা কি হয় না নিজে থেকে সিলেক্ট হয় এবং নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করতে থাকে। ঋগ্বেদিক পিরিয়ডে শুধুমাত্র আর্য অনার্যের কনসেপ্ট আছে, অর্থাৎ আর্য এবং অনার্য। ক্লিয়ার? বাট ল্যাটার ভেদিক পিরিয়ডে তুমি দেখবে যে বর্ণপ্রথা কি হয় প্রবল হয়ে যায়, তীব্র আকার ধারণ করে। বর্ণপ্রথা মানে যেটা আমি বলতেছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ক্লিয়ার? ঋগ্বেদেতে এর মেনশন ছিল, কিন্তু এর অ্যাপ্লিকেশনটা হয় ল্যাটার ভেদিক পিরিয়ডে। ক্লিয়ার? এবং শূদ্রের অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। অর্থাৎ আমাদের সোসাইটি যত বেশি সামনের দিকে প্রসিড করছে, যত সোসাইটি আমাদের আগের দিকে এগাচ্ছে, তত কিন্তু আমাদের কন্ডিশন পরপর অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রিতে যে ল্যাটার ভেদিক পিরিয়ডে যে কন্ডিশনটা কি হচ্ছে পরপর ডেঞ্জারাস হয়ে যাচ্ছে। এবং ল্যাটার ভেদিক পিরিয়ডে ল্যাটার ভেদিক পিরিয়ডে কি হয়, ব্রাহ্মণদের যে কর্তৃত্ব সোসাইটিতে, যে ব্রাহ্মণের যে পজিশন কি হয় অনেক বেশি হাই হতে থাকে, এবং ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মধ্যেও কি হয় এক ধরনের কনফ্লিক্ট তৈরি হয় যে কে বেশি সুপিরিয়র। বাট ঋগ্বেদিক পিরিয়ডে এই কনফ্লিক্টটা ছিল না। অলরাইট,
নেক্সট হচ্ছে রিলিজিয়াস লাইফ, ধর্ম কিরকম টাইমে ছিল। যদি ঋগ্বেদিক পিরিয়ডে ধর্ম দেখো, তৎকালীন সময় তারা কি করতো না নেচার ওয়ার্শিপার ছিল। নেচার মানে কি প্রকৃতিরকে, ধরো প্রকৃতি থেকে তারা যেটা দেখলো, যেমন ধরো সাপোজ সূর্যকে দেখলো, সূর্য নেচারে এক্সিস্ট করে, তাহলে সূর্যের দেবতা। বাতাস বইছে, বাতাসের দেবতা। ক্লিয়ার? সৃষ্টি করেছে কেউ একজন, সৃষ্টির দেবতা। এইরকম টাইপের দেবতা ছিল। বাট ল্যাটার ভেদিক পিরিয়ডে, যদি ঋগ্বেদিক পিরিয়ডে তোমরা এগুলো দেখলে, আর ল্যাটার ভেদিক পিরিয়ডে গিয়ে কি দেখবে, যে লিমিটেড দেবতা ছিল এবং যারা নেচার ওয়ার্শিপার ছিল, সেখান থেকে কি হয় আনলিমিটেড দেবতা চলে আসে, অসংখ্য দেবতা তৈরি হয় এবং যে কোনো কনসেপ্ট নিয়েই দেবতা লাগিয়ে দেওয়া হয়। ক্লিয়ার? অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, এই সমস্ত যে কন্ডিশন, এই সমস্ত দেবতাদের নতুন করে আবির্ভাব হয় কি ল্যাটার ভেদিক পিরিয়ডে। আর ঋগ্বেদিক পিরিয়ডে ইন্দ্র ছিল, আর ইন্দ্রর পরপর পজিশন কি হয় ডিগ্রেড করতে থাকে, অর্থাৎ ঋগ্বেদিক টু ল্যাটার ভেদিকে যখন যাবে। হোয়াটস দ্য রিজন? দ্য রিজন সেম থিং, ব্রাহ্মণদের প্রাধান্য বৃদ্ধি পায় এবং ব্রাহ্মণরা মানুষকে নানাভাবে বুঝিয়ে, নানা প্রসেসের মাধ্যমে, নানাভাবে কি করে এই লিমিটেড দেবতা থেকে আনলিমিটেড দেবতা থেকে কনভার্ট করতে থাকে। এবং ল্যাটার ভেদিক পিরিয়ডে যে দেবতাগুলো, সেগুলো কি মূর্তি পূজা, মূর্তি পূজার কনসেপ্ট স্টার্ট হয়। বাট ঋগ্বেদিক পিরিয়ডে কি ছিল, নেচার ওয়ার্শিপার, নেচার দেখেই পূজা করা হতো। ক্লিয়ার? আই হোপ রিলিজিয়াস পয়েন্ট, ইকোনমিক কন্ডিশন, সোশ্যাল লাইফ অ্যান্ড পলিটিক্যাল লাইফ, চারটা পয়েন্ট তোমাদের ক্লিয়ার হয়েছে। অলরাইট, এবার ভেদিক পিরিয়ডের এই 500 ইয়ার্সের 900 ইয়ার্সের 900 বছরের যে ইতিহাস আমি একটু ব্রিফলি তোমাদের আলোচনা করলাম। এরপরে কি হবে, এই যে ছোট ছোট যে ক্লেন ছিল, যেটা পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে বড় হচ্ছে, অর্থাৎ কুরু ক্লেনের মতো করে বড় ক্লেন তৈরি হচ্ছে, এই ক্লেন থেকে ধীরে ধীরে কি হবে জনপদ তৈরি হবে। এই জনপদ একদিন বেড়ে কি হবে মহাজনপদ তৈরি হবে এবং তাদের মধ্যে টোটাল 16 মহাজনপদ থাকবে এবং 16টা মহাজনপদের মধ্যে আলটিমেটলি মগধই হবে মোস্ট পাওয়ারফুল জনপদ। ক্লিয়ার? এবং এখান থেকে তৈরি হবে কি বিভিন্ন রকমের সাম্রাজ্যের বিস্তার। Okay, so I will discuss that thing in the next part. So please give your feedback in the comment section, and if you like this video, please give your thumbs up, as well as you can share it to your friends. Thanks for watching this video. I'll meet in the next class. Bye bye.